তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী মতি নন্দী রচিত কোনি উপন্যাস থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনি একজন দরিদ্র অথচ প্রতিভাবান সাঁতারু। জীবিকা নির্বাহের জন্য সে লীলাবতীর দোকানে সামান্য টাকার বিনিময়ে কাজ করে। একদিন তার ধনী সহপাঠী অমিয়া তাকে ওই দোকানে ঝাড় দিতে দেখে অবজ্ঞাসূচক মন্তব্য করে। এই কথায় কোনি লজ্জিত ও অপমানিত হয়। ক্ষিতীশকে একথা জানালে ক্ষিতীশ তাকে উৎসাহ দিতে আলোচ্য মন্তব্যটি করেন। এই উক্তিটি একজন খেলোয়াড়ের প্রকৃত মূল্য এবং আত্মসম্মানবোধ কোথায় থাকা উচিত তা বোঝায়। কোনি একজন সাঁতারু, তাই তার সাফল্য, ব্যর্থতা, সম্মান কিংবা অপমান সব কিছুর স্থান জলের মধ্যেই। দোকানে কাজ করা কোনো অপমান নয়, বরং জীবনের বাস্তবতা। কেউ যদি তাকে তুচ্ছ ভাবে সেটা তার প্রকৃত পরিচয় নয়। ক্ষিতীশ বোঝাতে চান অমিয়ার কথায় আহত না হয়ে কোনির উচিত নিজের আসল জায়গা অর্থাৎ জলে নিজেকে প্রমাণ করা। কারণ প্রতিভা, শ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে যে সম্মান অর্জিত হয় সেটাই আসল গর্ব। সমাজে অনেকেই আছেন যারা দরিদ্র জীবনযাপন করেও নিজ কর্মক্ষেত্রে শ্রেষ্ঠত্বের মাধ্যমে সম্মান অর্জন করেছেন। এই উক্তির মাধ্যমে লেখক শ্রমের মর্যাদা এবং আত্মবিশ্বাসের কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে? বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী মতি নন্দী রচিত কোনি উপন্যাসের আলোচ্য উক্তিটির বক্তা বেঙ্গল চ্যাম্পিয়ন ও অ্যাপোলো সাঁতার ক্লাবের নামকরা প্রতিযোগী অমিয়া। এখানে মেয়েটা বলতে কনকচাঁপা পাল ওরফে কোনিকেই বোঝানো হয়েছে। এই বাক্যটি একটি রূপক উক্তি, যার মাধ্যমে একজন অভিজ্ঞ ও দক্ষ সাঁতারু নিজের যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব বোঝাতে চেয়েছে। সাধারণভাবে পা ধোয়া জল খাওয়া বলতে বোঝায় অন্য কারো কাছে পরাজিত হয়ে তার তুলনায় অনেক নিচে থাকা। সাঁতারের ভাষায় বললে যে প্রথম হয়ে অনেকটা এগিয়ে থাকে, তার পেছনে থাকা প্রতিযোগীরা যেন রূপক অর্থে তার পা ধোয়া জল খেতে বাধ্য হয়, এটাই বোঝাতে চাওয়া হয়েছে। এই উক্তিতে অমিয়ার অহংকার স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। সে কোনিকে অবজ্ঞা ও ঘৃণা করেছে কারণ কোনি সমাজের নিচু তলার একটি মেয়ে এবং তার কোনো প্রতিষ্ঠিত পরিচয় ছিল না। তাই ক্ষিতীশ সিংহ যখন কোনিকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছিলেন, তখন অমিয়া এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে। এটি তার গর্ব ও আত্মবিশ্বাসের অতিরিক্ত প্রকাশ এবং অন্যকে অবমূল্যায়ন করার মানসিকতার পরিচয়। ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কী কারণে ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল? বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী মতি নন্দী রচিত কোনি উপন্যাসের আলোচ্য অংশে বর্ণনা করা হয়েছে কোনি ও তার প্রশিক্ষক ক্ষিতীশ সিংয়ের আন্তরিক সম্পর্ক এবং কোনির গভীর ইচ্ছা ও স্বপ্নের কথা। একদিন সারাদিনের ক্লান্তিতে কোনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ক্ষিতীশ ঘরে এসে দেখে কোনি বালিশ না পেয়ে নিজের হাত জড়ো করে মাথার নিচে রেখে ঘুমোচ্ছে। তিনি মমতার সাথে কোনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। সেই সময় কোনি ঘুমের ঘরে হাসি মুখে বলল, আমায় কুমির দেখাবে বলেছিলে। ক্ষিতীশ ফিসফিস করে জবাব দেন, দেখাবো, তোকে চিড়িয়াখানায় নিয়ে যাব। এরপর তিনি আরও বলেন, তুই যাবি দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, আরও দূরে টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। ঘুমের মধ্যে ক্ষিতীশের এই কথাগুলি যেন কোনির মনের গভীরে সুপ্ত আশা ও স্বপ্নকে জাগিয়ে তোলে। জেগে থাকাকালীন যে অনুভূতিগুলি কোনি প্রকাশ করতে পারেনি, সেগুলো ঘুমের মধ্যে অবচেতনে প্রকাশ পায়। ক্ষিতীশের কথাগুলোকে তার দাদার কথাই মনে করেছে, তাই ঘুরতে যাওয়ার কথা শুনে ঘুমের মধ্যেই তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। এটি ছিল কোনির লুকিয়ে থাকা স্বপ্নের স্বাভাবিক বহিঃপ্রকাশ। কোনির মতো সাধারণ মেয়ের মনের ভিতর জমে থাকা ইচ্ছেগুলো এই ঘুমের মুহূর্তে যেন প্রকাশ পেয়েছে।
গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিয়ে নামতে পারবো না। গাছে উঠে যাওয়া বলতে বক্তা কি বুঝিয়েছেন? এখানে মই কেড়ে নেওয়ার প্রসঙ্গ এসেছে কেন? বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী মতি নন্দী রচিত কোনি উপন্যাস থেকে নেওয়া আলোচ্য অংশটির বক্তা হলেন বিষ্ণুচরণ ধর। তিনি একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ, যার স্বপ্ন হল এমএলএ বিনোদ ভড়কে হারিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া। বিষ্ণুচরণ সর্বক্ষেত্রে ক্ষিতিশ সিংয়ের উপর নির্ভর করতেন। বক্তৃতা লেখা থেকে শুরু করে রাজনৈতিক কৌশল সবকিছুতেই। একদিন তিনি খুব উত্তেজিত হয়ে ক্ষিতীশকে বলেন, স্থানীয় একটি অনুষ্ঠানে তাকে চিফ গেস্ট হিসেবে ডাকায় বিনোদ ভড়কে হারানোর সুযোগ এসেছে। সেই উপলক্ষে ক্ষিতীশকে একটি জ্বালাময়ী বক্তৃতা লেখার অনুরোধ জানান। কিন্তু ক্ষিতীশ এবার সরাসরি বলেন, শুধু বক্তৃতা দিয়ে হবে না, বিনোদ ভড়কে হারাতে হলে বড় পরিসরে লড়তে হবে। এজন্য তাকে পরামর্শ দেন প্রতিপক্ষ ক্লাব অ্যাপোলোতে যোগ দিয়ে সভাপতি হতে হবে, যেটি বিনোদ ভড়ের জুপিটার ক্লাবের প্রতিদ্বন্দ্বী। সেই সঙ্গে তাকে অর্থ সাহায্য করতে হবে। কোনির সাঁতারের ড্রেসের জন্য 100 টাকা, ক্লাব ডোনেশন বাবদ 2000 টাকা এবং ক্ষিতীশের স্ত্রী লীলাবতীর দোকানের সেলামির 5000 টাকা ফেরত দিতে হবে। এই আর্থিক দাবি শুনে বিষ্টু ক্ষুব্ধ হয়ে প্রশ্নে উদ্ধৃত কথাগুলি বলেন। এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, ক্ষিতীশ তাকে সাফল্যের স্বপ্ন দেখিয়ে এখন এমন শর্ত দিচ্ছেন যা মানা তার পক্ষে কঠিন। গাছে তোলা মানে কাউকে উচ্চ স্থানে উঠতে সাহায্য করা, আর মই কেড়ে নেওয়া মানে সেই সহায়তা হঠাৎ করে কেড়ে নেওয়া। বিষ্টুর চোখে এটি ছিল এক প্রকার প্রতারণা ও চাপ সৃষ্টির চেষ্টা। এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী মতি নন্দী রচিত কোনি উপন্যাস থেকে আমরা জানতে পারি, ক্ষিতীশ সিংহ একদিন কোনিকে নিয়ে চিড়িয়াখানা দেখতে যান। সেই সময় তাদের কাছে খাবার থাকলেও সঙ্গে জল ছিল না। কিছুটা দূরে থাকা একদল স্কুল ছাত্রীর কাছে কোনি জল চাইতে গেলে তাদের শিক্ষিকা তাকে তিরস্কার করে ফিরিয়ে দেন। এরপর সেই দলের এক ছাত্রী হিয়া জল ভরা দুটি প্লাস্টিক গ্লাস নিয়ে কোনির দিকে এগিয়ে আসে, কিন্তু কোনি রেগে গিয়ে গ্লাসে আঘাত করে বলে, চাই না তোমাদের জল, আমার কলের জলেই ভালো। এই ঘটনাটি দেখে ক্ষিতীশ প্রথমে কোনিকে বকবে ভেবেছিলেন, কিন্তু পরে কিছুই বলেননি। কারণ তিনি বুঝতে পারেন হিয়াই ভবিষ্যতে কোনির প্রধান প্রতিদ্বন্দ্বী হবে সাঁতারের ময়দানে। তিনি আগে থেকে হিয়ার দক্ষতা দেখেছেন রবীন্দ্র সরোবরের প্রতিযোগিতা ও বালিগঞ্জ সুইমিং ক্লাবের অনুশীলনে। এই কারণে ক্ষিতীশ চেয়েছিলেন হিয়ার প্রতি কোনির যে ক্ষোভ, অপমানবোধ ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়েছে সেটিকে সে মনে পুষে রাখুক। কারণ এই আক্রোশ ও মানসিক জেদেই ভবিষ্যতে কোনিকে লড়াইয়ের শক্তি দেবে, তাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। এখানে পুষে রাখা মানে হচ্ছে মনের ভিতরে অপমান ও প্রতিদ্বন্দ্বিতার আগুনকে জমিয়ে রাখা, যা একজন খেলোয়াড়কে জিততে অনুপ্রাণিত করবে। ক্ষিতীশ কোনিকে সাঁতার প্রতিযোগিতায় জেতাবার জন্য এই অভিমানের আগুন নিভতে দেননি। এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে। এই ভাবনাটি কাজ ছিল? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভাবনাটা আলোচনা করো। বিশিষ্ট কথাশিল্পী মতি নন্দী রচিত কোনি উপন্যাসে উল্লেখিত আলোচ্য ভাবনাটি ছিল ক্ষিতীশ সিংহের, যিনি কোনির প্রশিক্ষক ও অভিভাবক স্বরূপ। একদিন ক্ষিতীশ ও কোনি একসঙ্গে চিড়িয়াখানায় যান। অনেকক্ষণ ঘোরার পর কোনির জল তেষ্টা পায়। তখন সে কিছুটা দূরে থাকা স্কুল ছাত্রীদের কাছে জল চাইতে যায়, কিন্তু সেখানে শিক্ষিকা তাকে তিরস্কার করে ফিরিয়ে দেন। পরে সেই ছাত্রীদের মধ্য থেকে হিয়া মিত্র নামে এক মেয়ে দুটি প্লাস্টিকের গ্লাসে জল নিয়ে এসে শিক্ষিকার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন, কিন্তু কোনি সেই জল নিতে অস্বীকার করে এবং রেগে গিয়ে গ্লাসে ধাক্কা দেয় ও ফেলে দেয়। এরপর অপমানিত ও উত্তেজিত হয়ে সেখান থেকে চলে যায়। হিয়া ও ক্ষিতীশ উভয়ে এই আচরণে হতবাক হয়ে যান। পরে ক্ষিতীশ হিয়ার কাছে কোনির হয়ে ক্ষমা চান। এই ঘটনার পর ক্ষিতীশ মনে করেন তিনি কোনিকে বকবেন, কিন্তু পরে নিজেকে সামলে নেন। কারণ তিনি বুঝে ফেলেন
এই হিয়াই কনির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। আগে থেকেই তিনি হিয়ার সাঁতারের প্রতিভা ও কঠিন অনুশীলন দেখেছেন। এই সময় ক্ষিতিশ মনে মনে ভাবেন এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। অর্থাৎ হিয়ার প্রতি কনির যে তীব্র রাগ, আক্রোশ ও অপমানবোধ তৈরি হয়েছে সেটিকে দমন না করে বরং মনে পুষে রাখতে দিতে হবে, কারণ এই আবেগেই একদিন সত্যিকারের প্রতিযোগিতার সময় কনিকে জ্বালাময়ী শক্তি দেবে, যেন সে বিস্ফোরণের মতো ফলাফল দিতে পারে। ট্যালেন্ট ঈশ্বরের দান। ট্যালেন্ট কি? ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতিশ সিংয়ের মতামত কী ছিল? ইংরেজি ট্যালেন্ট শব্দের বাংলা অর্থ প্রতিভা। এটি মানুষের এক প্রাকৃতিক গুণ যা জন্মগতভাবে আসে। এই গুণ জোর করে অর্জন করা যায় না বা কারো উপর চাপিয়ে দেওয়া যায় না। ক্ষিতিশ সিংহ মতি নন্দী রচিত কনি উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। ক্ষিতিশ সিংহ প্রতিভা সম্পর্কে তার দৃঢ় মতামত প্রকাশ করেন। তিনি বলেন, ট্যালেন্ট ঈশ্বরের দান, এর কোনো বিকল্প হয় না। যাদের মধ্যে সত্যিকারের প্রতিভা আছে তারা যদি তা কাজে না লাগান তাহলে তা এক প্রকার অপরাধ। তার মতে যাদের মধ্যে বিশেষ প্রতিভা আছে তাদের যেন শুধুমাত্র পেট চালানোর চিন্তায় জীবন কাটাতে না হয়। রাশিয়ার মতো উন্নত দেশে সরকার খেলোয়াড়দের খাদ্য ও বাসস্থানের দায়িত্ব নেয় যেন তারা চিন্তামুক্তভাবে নিজের দক্ষতা বাড়াতে পারে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে সরকার সব দায়িত্ব নিতে না পারলেও খেলোয়াড়দের সহায়তার চেষ্টা করা উচিত। কিন্তু শুধু প্রতিভা থাকলেই চলবে না। ক্ষিতিশ সিংহ মনে করেন খেলোয়াড়দের নিজেদের জায়গা তৈরি করতে হলে চাই অভিনব চেষ্টা, কঠোর পরিশ্রম ও লড়াই। আরাম আয়েসে নয়, সংগ্রাম করে একজন প্রতিভাবান খেলোয়াড়কে তার কৃতিত্বের প্রমাণ দিতে হয়। খিদ্দা, এবার আমরা কি খাবো কার উক্তি? এই উক্তির আলোকে বক্তার অসহায়তার কথা বিশ্লেষণ করো। বিশিষ্ট কথাশিল্পী মতি নন্দী রচিত কনি উপন্যাস থেকে নেওয়া আলোচ্য অংশের বক্তা হল কনকচাপা পাল ওরফে কনি। শ্যামপুকুর বস্তির দরিদ্র পরিবারে বড় হয়ে ওঠা কনি এবং তার পরিবারের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত করুণ। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল কনির দাদা কমল, যে সাঁতার ছেড়ে জীবিকার তাগিদে একটি গ্যারেজে কাজ করত। তার সামান্য আয়ে কোনোমতে সংসার চললেও প্রতিদিনের খাদ্য সংস্থানেই ছিল মূল চ্যালেঞ্জ। পরবর্তীতে কমল ভাইকে চায়ের দোকানে এবং কনিকে সুতো কারখানায় কাজ দিতে চেয়েছিল, কিন্তু সাঁতার শিক্ষক ক্ষিতিশ সিংহ কনির প্রতিভা চিনে তাকে সাঁতার শিখিয়ে বড় খেলোয়াড় করার দায়িত্ব নেন। এতে কনির উপার্জনের সম্ভাবনা বন্ধ হয়ে যায়। এই সংকটের মধ্যে হঠাৎ করেই কমল যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যায়। পরিবারের আয় বন্ধ হয়ে গেলে খাদ্যের সংকট ভয়াবহ আকার নেয়। তখনই ক্ষুধার জ্বালায় কাতর কনি প্রশ্ন তোলে, খিদা, এবার আমরা কি খাবো? এই প্রশ্নটির মধ্যে লুকিয়ে আছে এক দরিদ্র কিশোরীর অসহায়তা, বেঁচে থাকার লড়াই আর অনিশ্চিত ভবিষ্যতের প্রতিচ্ছবি। এটি শুধু শোক নয়, বরং দারিদ্র্য পীড়িত মানুষের বাস্তব জীবনের কঠিনতম প্রশ্ন। পেটের জোগাড় কোথা থেকে আসবে তারই প্রকাশ। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। বক্তাকে এই কথার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? বিশিষ্ট কথাশিল্পী মতি নন্দী রচিত কনি উপন্যাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র ক্ষিতিশ সিংহ আলোচ্য মন্তব্যটি করেছেন। ক্ষিতিশ সিংহ একদিন বিষ্ণুধর নামে এক উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদের জন্য একটি বক্তৃতা লিখে দেন, যেখানে খেলোয়াড়দের ভূমিকা ও গৌরবের কথা বলা ছিল। বিষ্ণু সেই বক্তৃতা মুখস্থ করছিলেন এবং মাঝে মধ্যে থেকে দম নিচ্ছিলেন। সেই সময় ক্ষিতিশ বলেন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। ক্ষিতিশের মতে দেশের গৌরবকে অর্জন করছে তা নির্ভর করে ব্যক্তির কৃতিত্বে, পেশায় নয়। একজন সেনাপতি যুদ্ধ করে দেশকে রক্ষা করেন ঠিকই, কিন্তু যুদ্ধ মানে প্রাণহানি, ধ্বংস ও ঘৃণা। নিজের দেশের মানুষের কাছে সে সম্মান পায়, কিন্তু শত্রুপক্ষের কাছে সে হয় ঘৃণার পাত্র। অপরদিকে একজন সাঁতারু বা ক্রীড়াবিদ খেলার মাধ্যমে দেশকে গৌরবান্বিত করেন অহিংস পথে বিশ্বমঞ্চে। তিনি কোনো প্রাণ নেন না, বরং জীবনের প্রেরণা দেন। তার অর্জন সীমান্তের গণ্ডি ছাড়িয়ে সমগ্র মানবজাতির কাছে সম্মানের বিষয় হয়ে ওঠে। ক্ষিতিশ মনে করেন
একজন বড় সাঁতারুর প্রভাব সামরিক জয়ে নয়, বরং মানুষের মন জয় করার ক্ষমতায়। তার কৃতিত্ব মৃত্যু বা ধ্বংস নয়, বরং প্রাণ ও অনুপ্রেরণার প্রতীক। এই কারণে তিনি বলেন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। তোমার এই গঙ্গা থেকে কুড়োনো মেয়েটা কেমন টাইম করছে? বক্তাকে সে কিসের টাইম জানতে চেয়েছে, এ কথা বলার কারণ কি? বিশিষ্ট কথাশিল্পী মতি নন্দী রচিত কোনি উপন্যাস থেকে নেওয়া আলোচ্য অংশের বক্তা হলেন জুপিটার সুইমিং ক্লাবের সদস্য ধীরেন ঘোষ। ধীরেন ঘোষ জানতে চেয়েছেন কোনি সাঁতারে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে কত সময় নিচ্ছে, অর্থাৎ তার পারফরম্যান্সের টাইম। এই মন্তব্যে এক ধরনের বিদ্রুপ রয়েছে। কোনি একজন নিম্নবিত্ত পরিবারের মেয়ে যাকে ক্ষিতির সিংহ খুঁজে এনে সাঁতার শেখাচ্ছেন। তাকে গঙ্গা থেকে কুড়োনো মেয়ে বলা মানে তার সামাজিক অবস্থান ও প্রান্তিক পরিচিতিকে কটাক্ষ করা। ধীরেন ঘোষ ও তার দলবল ক্ষিতীশকে ক্লাব থেকে সরিয়ে দিয়েছিল, আর এখন তারা দেখতে চায় সেই ক্ষিতীশের ছাত্রী কতটা যোগ্য হয়ে উঠেছে। এখানে কোনির সঙ্গে তাদের মূল প্রতিযোগিতা নয়, বরং ক্ষিতীশ সিংহের সঙ্গে। কোনিকে ব্যঙ্গ করে আসলে তারা ক্ষিতীশকে অপমান করতে চাইছে। তবুও এই বিদ্রুপের মধ্য দিয়েই ফুটে ওঠে কোনির সংগ্রাম, তার প্রতিভা এবং সেই প্রতিভাকে ঘষে মেজে তৈরি করা ক্ষিতীশের একনিষ্ঠতা।